দল ভাঙনের খেলা, সাথে শক্তি প্রদর্শন, শাসক দলের পুনরায় সরকার গঠনের লড়াই, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কখনো বা ব্যক্তিগত আক্রমণ, কখনো বা রাজনৈতিক চরিতার্থ করার স্বার্থ। বিধানসভা প্রাককালে চলছে বাংলা, কখনো বিদ্রোহ, কখনো বা আঘাত, কখনো বা বিরোধী দলের মুখে হাসি, শাসক দলের মুখ ভার। আজকে যিনি শাসক দলে, কালকে তিনি বিরোধী দলে। তবে কে হাসবে শেষ হাসি? কার দখলে বাংলা? বিরোধী শাসক দলের রাজনৈতিক ডামাডোল। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল বাংলার বিশেষ প্রতিবেদন, ভোটের বাকযুদ্ধ। নমস্কার, ভোটের বাকযুদ্ধে আপনাদের আবারও স্বাগতম। আমি সুরঞ্জিত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য ডিএফআই নেতা শতরূপ ঘোষ, তিনি আমাদের স্টুডিওতে রয়েছেন। আজকে আমরা সরাসরি এই বিধানসভার প্রাককালে বাংলার রাজনৈতিক পরিস্থিতি তথা যুব সমাজের ভূমিকা, এই সমস্ত এহেন বিষয় নিয়ে আপনাদের সামনে সরাসরি কথা বলবো শতরূপ বাবুর সাথে। শতরূপ বাবু, আপনাকে সবার প্রথমে যে প্রশ্ন, আমাদের চ্যানেলে আসার জন্য আপনাকে মোস্ট ওয়েলকাম। যেই বিষয় সব থেকে জ্বলন্ত বার্নিং ইস্যু, যে আপনাদের বাম ছাত্র যুবরা আজকে মুভমেন্টের ক্ষেত্রে বড় একটা মুভমেন্ট, যে নবান্ন অভিযানে গিয়ে আপনাদের একজন ডিএফআই কর্মী সে পুলিশের মারে নিহত হয়েছে, সেই বিষয়টা কিভাবে দেখছেন? কেন এই মুভমেন্টটা ছিল, কি বিষয়টা যদি একটু খোলাখুলি আমাদেরকে বলেন। দেখুন, আমি দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে, মইদুলকে তো খুন করলো মমতা ব্যানার্জির পুলিশ, এবং খালি একা মইদুল নয়, 500-র ওপর এমন কমরেড আহত হয়েছেন, এবং তাদের মধ্যে একটা বড় অংশ এখনও অবধি হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন, যাদের ওপর অকথ্য অত্যাচার করেছে ওই দিন পুলিশ। নবান্ন থেকে, অন্ততপক্ষে আমি বলছি, যেখানটায় মারধর শুরু করলো দরিনা ক্রসিংয়ের ওখানটায়, ওটা নবান্ন থেকে কিছু না হোক 10-12 কিলোমিটার দূরে। এমন নয় যে নবান্ন দখল হয়ে যাচ্ছিলো, এমনও নয় যে আমরা নবান্ন কেউ দখল করতে যাব বলেছিলাম। সেইখানে আমি খালি মানুষের কাছে দলমত নির্বিশেষে খালি আপনাদেরকে দুটো কথা ভেবে দেখার জন্য বলবো। প্রথম কথা, যাদেরকে পুলিশ সেদিন ওইভাবে মারলো, বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মী, একবার এই মুখগুলোর দিকে তাকান। এই ছেলেমেয়েগুলো কিন্তু সেই ছেলেমেয়েগুলো, যে ছেলেমেয়েগুলো তার আগে লকডাউনে টানা 4 মাস, 5 মাস, 6 মাস যখন সরকারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই ছেলেমেয়েগুলো কিন্তু আপনাদের পাশে ছিল। এরা শ্রমজীবী ক্যান্টিন চালিয়ে পাড়ায় পাড়ায় মানুষের কাছে খাবার তুলে দিয়েছে। আমফানের পরে নিজের জীবনকে তুচ্ছ করে বন্যা ত্রাণের, ঘূর্ণিঝড়ের পরে ত্রাণের কাজ করেছে। করোনা পেশেন্ট বারবার করে স্বাস্থ্য দপ্তরে জানিয়ে, লোকাল কাউন্সিলর, মিউনিসিপ্যালিটিতে জানিয়ে চিকিৎসার সুযোগ পাননি, তাকে দোকান থেকে একটা রেনকোট কিনে নিজে গায়ে একটা রেনকোট পরে খালি ওইটুকু প্রোটেকশন নিয়ে কোভিড পেশেন্টকে নিজের স্কুটারের পেছনে বসিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করিয়েছে যে ছেলে মেয়েগুলো। এদের কোনো দায় ছিল না, কিন্তু এরা কিন্তু সরকার চালায় না কেউ, এদের কোনো দায় ছিল না। তবু খালি মানুষের কাছে থাকবো, মানুষের পাশে থাকবো, এই আকাঙ্ক্ষা থেকে যে ছেলে মেয়েগুলো এইভাবে মানুষের পাশে থেকেছে, আজকে সেই ছেলে মেয়েগুলো চাকরি চাইতে গেল, নিজেদের জন্য নয়, এরা কিন্তু চাকরি চাইতে গেল একজন তৃণমূল সমর্থক পরিবার, বিজেপি সমর্থক পরিবারের বাড়িতেও যে ছেলে মেয়েটা বেকার হয়ে বসে আছে, তার জন্যও চাকরি চাইতে গেল। চাকরি চাইতে গিয়ে নিজের প্রাণটা নিয়ে ফিরতে পারলো না। খালি মানুষকে এইটা ভেবে দেখার জন্য অনুরোধ করবো। হ্যাঁ, না মূল এজেন্ডা কি বিষয়, কোন দিকে চাকরিগুলো আটকে গিয়েছে এই বর্তমান সরকারের কারণে, যদি একটু বলেন। এই বেকারত্বের সংখ্যা কেন? আমি বেশি কথাতে না গিয়ে একটা কথা বলছি, দুটো কথা। প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবাংলায় আমরা সেদিন বলেছিলাম যে আজকে আমরা হেরে গেলাম ভোটে, কিন্তু সিঙ্গুরে আজকে আমরা হারলাম নাকি সিঙ্গুরে পশ্চিমবাংলা হারলো, একদিন মানুষ বিচার করবে। এবং দেখুন, আজকে সিঙ্গুর বলে খালি সিঙ্গুর নয়, আজকে এই ধরুন এই উত্তরবঙ্গে, এই কোচবিহারে চকচকাতে যে জুট পার্ক তৈরি হওয়ার কথা ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য যে আমলে জমি অধিগ্রহণ হয়ে গেছিল, সেই ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের শিলান্যাস পর্যন্ত হয়ে গেছিলো। আজকে আপনার আমার বাড়ির ছেলে ওই জুট পার্কে হয়তো চাকরি করতো, তাকে আজ চলে যেতে হয়েছে ব্যাঙ্গালোর, দিল্লি, পুনেতে। এক হচ্ছে পশ্চিমবাংলায় কলকারখানা নেই, 10 বছরে কোনো কলকারখানা তৈরি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প সম্মেলন করার নাম করে কতগুলো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে ডেকে এনে এখানে নাচ গানের আসর বসিয়েছেন। কখনো আমার আপনার ট্যাক্সের টাকায়, কোনো নেতামন্ত্রীর বাবার টাকায় নয়, আমার আপনার ট্যাক্সের টাকায় আজকে দীঘা, তো পরের দিন সিঙ্গাপুর, তারপরের দিন সুইজারল্যান্ড, তারপরের দিন জার্মানি হচ্ছে ঘুরে ঘুরে বেরিয়েছেন হচ্ছে ইনভেস্টমেন্ট আনার নাম করে। দেব এবং মুনমুন সেনের মতো কতগুলো ফিল্ম স্টারকে বিশিষ্ট অর্থনীতিবিদ বানিয়ে সঙ্গে নিয়ে গিয়ে বিদেশ ভ্রমণ করেছেন। তার পরিবর্তে পশ্চিমবাংলায় 50 টাকার ইনভেস্টমেন্ট আসেনি। এক। দ্বিতীয় কথা, তার চেয়েও বড় কথা আমি আপনাকে যেটা বলবো, এবং মানুষকে আমি দলমত নির্বিশেষে ভেবে দেখার জন্য অনুরোধ করব, তা হচ্ছে যে এই সরকার চাকরি দেওয়ায় বিশ্বাস করে না। চাকরি দিয়ে মানুষের সমর্থনকে আদায় করা এই সরকার বিশ্বাস করে না। কারণটা আমি অর্থনৈতিকভাবে কারণটা আপনাকে আমি বলছি, খুব সহজ কারণ। ধরুন, আজকে যদি আপনাকে মনে করুন এসএসসি পরীক্ষা দিলেন আপনি, আপনাকে একটা চাকরি দিতে হলো এসএসসির মাধ্যমে, আপনাকে মাইনে দিতে হবে মাস গেলে 30,000 টাকা। হ্যাঁ,
আপনাকে 30,000 টাকা মাইনে দিয়ে হয়তো আপনার পরিবারে 4 জন সদস্য আছে, আপনি সরকারের উপর খুশি হলেন, এই সরকারের আমলে চাকরি পেয়ে আপনার পরিবারে 4 জন সদস্য মমতা ব্যানার্জির পার্টিকে ভোট দেবে। তা না করে মমতা ব্যানার্জির পলিসিটা হচ্ছে 30,000 টাকা চাকরির বদলে ওটাকে মাসিক 2,000 টাকার ভাতা বানিয়ে 15টা পরিবারকে দেবে। তার ফলে কি হলো, আপনি চাকরি পেলেন না কিন্তু আপনি 2,000 টাকার ভাতা পেলেন, আপনার পাশের বাড়ি পেলো 2,000 টাকা ভাতা, তার পাশের বাড়ি পেলো 2,000 টাকা ভাতা। এই করে 30,000 টাকার চাকরি দিয়ে একটা পরিবারকে অর্জন করা যেত, উনি তার বদলে 2,000 টাকা করে ভাতা দিয়ে ওই টাকায় 15টা পরিবারের ভোটকে কিনবেন বলে ঠিক করেছেন। এইটা হচ্ছে মমতা ব্যানার্জির পলিসি। এই পলিসির ফলে পশ্চিমবাংলা সর্বনাশ হচ্ছে। না, আপনি এসএসসি বিষয়ে যেহেতু বললেন, আমি একটু মনে করি মানে এসএসসিটা 2012 সাল থেকে তো বন্ধ রয়েছে, যেটা ইসে, কারণ এটা যে বিরোধীদের মানে তৃণমূল থেকে শুরু করে যারা করেছেন, যে যখন সরকার পরিবর্তন হয় 2011-তে, তখন বামফ্রন্টের পক্ষ থেকে সেই কেস করা হয়, তার ফলে কি এসএসসিটা বন্ধ হয়ে যায়। সেই বিষয়টা কি দেখছেন? মানে ওদের অভিযোগ, শাসক দলের অভিযোগ যে ওরা একদিকে কেস করে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট বন্ধ করে রেখেছে, ওরা এবার বেকারত্ব নিয়ে আন্দোলন করছে, মানে বিষয়টা কেমন, আপনি কি নজরে আমরা দেখছেন? কেস করলাম আর আদালত বন্ধ করে দিল, কত সোজা। এটাই তো বলছে শাসক। আমরা তো মামলাটা করতে পারি, আমাদের অ্যাপ্লিকেন্ট আছে, আমাদের উকিল আছে, যার সাথে আমাদের পার্টির লোক নয়। বন্ধটা কেন হলো? মন্দটা হলো তার কারণটা হচ্ছে দুর্নীতি হয়েছে বলে। কতটা দুর্নীতিগ্রস্ত হতে পারে একটা সরকার, যে আদালত একটা 18,000 ছেলেমেয়ের নাম লেখা প্যানেল বাতিল করে দিতে পারে। আপনি চুরি করবেন, আপনার লোককে টাকা চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে পয়সা খাবে, পয়সা খেয়ে যে পরীক্ষায় বসেনি তার নাম মেরিট লিস্টে থাকবে, আর পরীক্ষায় যে বসেছে তার নাম, যে ভালো করে পরীক্ষা দিয়েছে তার নাম থাকবে না। তারপরে আপনি বলছেন যে আমরা কেন আদালতে গেলাম, আদালতে যাবো না তো কী করবো আমরা? আজকে এই যেখানে বসে আছি কুচবিহারে, পরেশ অধিকারীর মেয়ের নাম কীভাবে এলো মেরিট লিস্টে? মেরিট লিস্ট বেরিয়ে গেছে, কোনো নাম নেই সেখানে, তার নাম উল্লেখ পর্যন্ত নেই। পরেশ অধিকারী ফরওয়ার্ড ব্লক করতো, যোগ দিল তৃণমূল কংগ্রেসে আজকে বিকেলবেলা যোগ দিল, রাত্রির বেলা মা সরস্বতীর এমন আশীর্বাদ পরেশ অধিকারীর মেয়ের মাথায় এসে পড়লো যে পরের দিন সকালবেলা দেখা গেল যে মেরিট লিস্টের 1 নম্বরে পরেশ অধিকারীর মেয়ের নাম। এই যে বিশ্বজিৎ দাস বলে কালনার যে তৃণমূল নেতা এখন বিজেপিতে গেছে, ভাবুন পশ্চিমবাংলাতে কি নির্লজ্জ বেহায়া জমানা চলছে। একটা লোক তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার সময় সে মিডিয়ার সামনে দাঁড়িয়ে ঘোষণা করছে যে না, সবাই বলছে আমি নাকি আমার পরিবারের লোকেদের চাকরি করিয়েছি। কে বলেছে? আমার পরিবারের লোকেদের আমি টেটে চাকরি পাইয়েছি, আমার পরিবারের কয়েকজনকে পাইয়েছি, তার সাথে এতজন তৃণমূল কংগ্রেসের পার্টির লোককে চাকরি পাইয়েছি। এইটা সে বলার পরে বুক ফুলিয়ে বিজেপিতে যাচ্ছে, বিজেপি তাকে ফুলমালা দিয়ে বরণ করছে। আমরা মামলা করবো না তো আমরা কি করবো? না, অবশ্যই মামলা করেছে এসএসসি, কিন্তু উভয় তৃণমূল কংগ্রেস যখন বলছে যে বামফ্রন্টের পরিবর্তনের পরে যখন কেস করেছে, আদালতে গিয়েছে, সেই ক্ষেত্রে রিক্রুটমেন্ট আটকে আছে, বেকারত্ব সঙ্গে আমরা এসএসসিতে রিক্রুটমেন্ট করাতে পারছি না, এরা প্রতিনিয়ত এরা গেছি আদালতে, গেছি, বেশ করেছি। সেটা আমরা চাই, আমরা চুরি রিক্রুটমেন্ট নয়, বিশ্বজিৎ দাসকে টাকা খাওয়ানোর রিক্রুটমেন্ট নয়, শুভেন্দু অধিকারীর কাছে টাকার বান্ডিল পৌঁছে যাওয়ার রিক্রুটমেন্ট নয়, পশ্চিমবাংলায় ফেয়ার রিক্রুটমেন্ট দরকার। আরেকটা বিষয় আমি বলছি, বর্তমানে গোটা ভারতের সাথে বাংলার আজকে যুব ভোটারের সংখ্যা সব থেকে বেশি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যুব ভোটারের সংখ্যাটা মানে বিভিন্ন দল তার যুব ভোটারকে টানতে কিন্তু উদ্বুদ্ধ, মানে যুব ভোটারকে তার নিজের দলে টানতে বিভিন্ন রকম প্রকল্প বা যুবকদেরকে উৎসাহিত করার ক্ষেত্রে সেই দিকে এগিয়ে আসছেন। আর সব থেকে বড় বিষয় আপনি শুনছি যেটা বাম আমলে এবার নাকি 60% আসন নাকি বামফ্রন্টের পক্ষ থেকে যুবকদের জন্য সংরক্ষিত করা হবে এই নির্বাচনে। দেখুন 60-40 কি এরকম একটা, দেখুন প্রশ্নটা খালি 60-40%-এর নয়, প্রশ্নটা হচ্ছে চিরকালই আমরা তরুণ অংশকে আমরা গুরুত্ব দিয়েছি, এবং চিরকালই আপনি যদি আমাদের পার্টির 2000 আজকে কেন 2006-এও তালিকা দেখেন, 2011 আমি যখন প্রথম তালিকা মানে ভোটার আমি যখন প্রথম ক্যান্ডিডেট হই, আমার তখন বয়স ছিল 25 বছর। ইনফ্যাক্ট আমার যখন নাম ঘোষণা হচ্ছে তখন আমার 24 শেষ হয়নি, আমার তখন 24 বছর 11 মাস বয়স। তখন সেই পরিসংখ্যানটা কতটা ছিল? ওই রকমই কম বেশি ছিল আমার এক্স্যাক্টলি ভোটার পার্সেন্টেজ। না, আমি সেই বিষয়টা বরাবরই ইয়াং কান্ট্রি, সুতরাং ভারতবর্ষে বরাবরই 60%-এর ওপর হচ্ছে এমন ভোটার যাদের বয়স 40-এর কম। না কি ঠিক আছে, অবশ্যই সেটা ঠিক, কিন্তু এবার বামফ্রন্টের এই নয়া নতুন মানে যুব সমাজকে তাদের ভোটার তালিকা মানে ভোটার ক্যান্ডিডেট হিসাবে মানে নির্বাচনের লড়াইয়ের ক্ষেত্রে প্রথম সারিতে যখন তার দাঁড় করে, তা 2011-র আগে পরিবর্তন সেইভাবে কেন পেশ, মানে সেই বিষয়টা কিভাবে দেখছেন? না চিরকালই ছিল, আমি আপনাকে ওটাই বলছেন, নতুন কিছু না, রেশিওটা কম ছিল। এই 60% সংখ্যাটা আপনারা পেয়েছেন বলে একটুখানি বেশি তাই নিয়ে মিডিয়ায় খবর হচ্ছে, কিন্তু আপনি যদি এই আমাদের উত্তরবঙ্গে দিনাজপুরে ভিক্টর দা যে এমএলএ, ভিক্টর দা কত কম বয়সী এমএলএ। পশ্চিমবাংলায় এই মুহূর্তে সবচেয়ে কম বয়সী এমএলএ হচ্ছে ইব্রাহিম, আমাদের পার্টির এমএলএ, পাঁশকুড়া পূর্ব এমএলএ। যখন এমএলএ হয়েছিল বয়স ছিল 29 বছর। পশ্চিমবাংলাতে আমি আপনাকে বলছি, ধরুন বাবুসোনা 27 বছর বয়সে কতবার ক্যান্ডিডেট ছিল, রানাঘাটে জিততে পারেনি,
27 বছর বয়সে ক্যান্ডিডেট ছিল। সুতরাং এইটা নতুন কিছু না। এবার ঠিক আছে, ওটা 55 ছিল না 60 ছিল না 65 ছিল, সেটার পার্সেন্টেজ ছিল, সেটা আলাদা কথা। কিন্তু আপনি যদি পাশাপাশি প্রার্থী তালিকাগুলোতে রাখেন, প্রার্থী তালিকা রাখেন, চিরকালই বামপন্থীদের প্রার্থী তালিকায় অনেক তুলনামূলকভাবে অনেক বেশি তরুণ মুখ, মহিলা মুখ, সংখ্যালঘু মানুষ, দলিত, আদিবাসী, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, যারা কিনা সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে উঠে এসেছেন, চিরকালই এই মানুষের প্রাধান্য থাকে। এটা নতুন কিছু না। এটা অ্যাজ এ নাগরিক হিসেবে আমি আপনাকে একটা কোশ্চেন করছি, একটা রাজনৈতিক অঙ্গনে অনেকটাই বাইরে, যেহেতু আপনি যুব আন্দোলনের নেতা, আপনাকে আমি জাস্ট আগের কথা প্রসঙ্গে আমি আরেকটা কথা আপনাকে বলছি। দেখুন, তরুণ ব্যাপারটা কি জানেন তো, আমাদের পার্টিতে যতজনই তরুণ প্রার্থী এবারও নির্বাচনে হবে, কি গত লোকসভায় ছিল, কি তার আগে যে কোনো নির্বাচনে যারা ছিল, আপনি নাম মিলিয়ে দেখবেন এমন একজন প্রার্থী নেই যাদের নামে মানে এক নয়া পয়সা দুর্নীতির অভিযোগ আছে। এমন একজন নেই যে তরুণ কিন্তু সে বাবা, কাকা, মামার ছেলে মেয়ে, ভাগ্নে, ভাইপো হওয়ার সুবাদে সিপিএমের নেতা হয়েছে। আমাদের প্রত্যেকজন তরুণ নেতা, তরুণ কর্মী আমাদের পার্টির, তারা কিন্তু প্রত্যেকে রাজনৈতিক আন্দোলনে এসছে। কেউ ছাত্র আন্দোলন, কেউ যুব আন্দোলন, কেউ অল্প বয়সে শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, মহিলা আন্দোলন করে আন্দোলনের ধারাবাহিকতায় উঠে এসছে। মানুষের সঙ্গে তারা মিশে কাজ করেছে। ওই আমার পিসি মমতা ব্যানার্জি, তাই পিসির ভাইপো হয়ে আমি তরুণ নেতা হয়ে গেলাম, এইভাবে কিন্তু আমাদের পার্টিতে একজনও তরুণ মুখ উঠে আসেনি। মানে আপনি বলতে চাইছেন যে মানে বামফ্রন্ট বাদ দিয়ে বাদবাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তার কোনো না কোনো নেতা, মন্ত্রী ঘরের ছেলে বা তাদের মাথার উপরে মানে রাজনৈতিক ছায়া থাকা দরুন তারা পদ পেয়েছে। বলতে চাইছি না, এটা আমি বলছি। মানে এটাই। আচ্ছা, আরেকটা বিষয়, অন্য বিষয়, এই যে ধরুন আপনাদের নবান্ন অভিযানে আপনাদের যুবকর্মী মারা গেল, শুধু দক্ষিণবঙ্গ নয়, আজকে উত্তরবঙ্গও কিন্তু জ্বলছে, এক মানে রাজনৈতিক ভোটের প্রাককালে কিন্তু আগুন জ্বলছে। পাশাপাশি নাই সেরকম কিন্তু বিজেপি অভিযোগ করেছে উত্তরকন্যা অভিযানে উলেন রায় নামে এক বিজেপি কর্মী সমর্থকের কিন্তু সেই পুলিশের গলিতে কিন্তু নিহত হয়। মানে সব মিলে পুলিশে এই অত্যাচার বা বিরোধীদেরকে আটকানো, সেই বিষয়টা কিভাবে দেখছেন? নাই তো, এটা উলেন রায়ের ক্ষেত্রেও আমি বলছি, একজন মানুষ একটা মিছিলে যাবেন, তারপর তার মৃতদেহ ফিরবে কেন হবে? এটা সুদীপ্ত গুপ্তর ক্ষেত্রেও সত্যি, এটা উলেন রায়ের ক্ষেত্রেও সত্যি, এটা মহিদুল ইসলামের ক্ষেত্রেও সত্যি। এটা কোনো মতেই একটা সভ্য দেশে পারমিটেড নয়, পারমিসেবল নয়। এটা চলতে পারে না। না, পুলিশের ভূমিকাটা কি বলছেন? ওই যা ভূমিকা সব ক্ষেত্রে ছিল, পুলিশ বন্দুক দিয়ে গণ আন্দোলন দমন করা হচ্ছে। এখানে আমি বলছি, যদি এখানে মানুষ আমাদের সরকারকে তৈরি করেছেন, আমাদের আরও অনেকগুলো লক্ষ্যর মধ্যে একটা লক্ষ্য এবং একটা প্রতিশ্রুতি মানুষের কাছে, দল নির্বিশেষে, আপনার রং পতাকা নির্বিশেষে অবাধে রাজনৈতিক আন্দোলন, সভা সমিতি, মিটিং মিছিল করার অধিকার, অবাধে। সে আপনি বিজেপি হতে পারেন, আপনি তৃণমূল হতে পারেন, আপনি কংগ্রেস হতে পারেন, আপনি বামপন্থী হতে পারেন, যেই হন না কেন। এখন যেরকম সরকার নিয়ম করেছে, ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েত করতে পারবে খালি তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ ভিক্টোরিয়া হাউসের সামনে মিটিং করতে পারবে না। হ্যাঁ, ভোটের সময় আমরা দেখি, এই পঞ্চায়েত ভোটের সময় বা যেখানে স্টেট ইলেকশন ভোট করায়, একই জায়গায় মিটিংয়ের জন্য পারমিশন আগে অন্য কোনো দল চেয়েছে, তাদের পারমিশন রিজেক্টেড হয়েছে, পরে তৃণমূল ওখানে পারমিশন দিয়েছে, সেখানে পারমিশন অ্যাকসেপ্টেড হয়েছে। হ্যাঁ, এই জিনিস টেলিভিশন চ্যানেলগুলোকে আমি বলছি, আপনি ওটা আমার থেকে হয়তো কম জানবেন না, টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি বা খবরের কাগজগুলোকে সরাসরি সরকারি বিজ্ঞাপন তোমার বন্ধ করে দেবো তুমি যদি আমার বিরুদ্ধে খবর দেখাও, আমার পক্ষে খবর না দেখাও, এই করে যে সংবাদ মাধ্যমগুলোকে ব্ল্যাকমেল করা, এইগুলো পশ্চিমবাংলায় শেষ হবে। যে কোনো রাজনৈতিক দলের ইচ্ছে মতো মিটিং, মিছিল, সভা সমিতি, সমাবেশ করার অধিকার, এবং টেলিভিশনের ক্ষেত্রে হচ্ছে আপনার টিআরপি বা বাকের রেটিং, এবং খবরের কাগজের ক্ষেত্রে সার্কুলেশনের মাধ্যমে নির্ধারিত তার যে বিজ্ঞাপন মূল্য, সেই বিজ্ঞাপন মূল্যে প্রত্যেকটা মিডিয়া সমানভাবে সরকারি বিজ্ঞাপন পাবে। এইটা আমাদের সরকারের অন্যতম কাজগুলোর মধ্যে একটা কাজ হবে। না, অবশ্যই ঠিক আছে। আপনি তার মানে বলতে চাইছেন এখন বর্তমান যে পরিস্থিতি হচ্ছে, মানে আপনার কথা স্পষ্ট উঠে আসছে, বিরোধীরা যদি কোনো মিটিং মিছিল করে, সে পুলিশকে লাগিয়ে সেই তাদেরকে বাকরুদ্ধ করা হচ্ছে বা পুলিশে অত্যাচার করা হচ্ছে তো বটেই। হ্যাঁ, এটা মানছে তো? তাহলে 2007 সালে যখন নন্দীগ্রাম আন্দোলন, জমি আন্দোলন হয়েছিল, তখন পুলিশের গুলিতে কিন্তু 14 জন জমি আন্দোলন রক্ষা কমিটির নিহত হয়। সেই সময় কিন্তু আপনাদের সরকার ছিল, আপনাদের সরকারের পুলিশ ছিল। তার পরবর্তীতে সেখানে সিবিআই তদন্ত হয়, কিন্তু সিবিআই তদন্তে কাদেরকে দোষী সাব্যস্ত করে আজ অব্দি জানে, সেই বিষয়টা কিভাবে দেখে? তৎকালীন তো আপনাদের সরকার ছিল। আপনার মতো আমিও জানতে চাই সিবিআই তদন্তে কারা দোষী সাব্যস্ত হলো, সেই বিষয়টা কি দেখছেন? তখন তো পুলিশের সেই জমি আন্দোলনকারীদের উপরে গুলি বর্ষণ হয়েছিল, কাঁদানে গ্যাস ছড়া হয়েছিল, প্রত্যেকজন পুলিশ তারপর মমতা ব্যানার্জির হাতে প্রমোশন পেয়েছিল। এটাও আমাদের কাছে একটা প্রশ্ন। আমাদের কথা ছেড়ে দিন, কিন্তু বাংলার বহু মানুষ যারা সেদিন নন্দীগ্রামের এই ঘটনাকে আশা করেননি বা তারা দেখে এটা আশাহত হয়েছিলেন, শকড হয়েছিলেন, তাদের প্রত্যেকে দলমত নির্বিশেষে তাদের এবং অনেক বামপন্থী মানুষ ও বামপন্থী বুদ্ধিজীবী যারা এই ঘটনাতে আর কি রেগে গেছিলেন, তাদের একটা
দাবি ছিল এবং একটা মানে কী বলবো সঙ্গত আবেগ থেকে একটা দাবি ছিল যে এই পুলিশ অফিসারগুলোর ফাঁসি চাই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিশ্রুতি দিয়েই, ফাঁসিটা হয়তো উনি প্রতিশ্রুতি দেননি কিন্তু তাদের বিরুদ্ধে কমিশন হবে, জুডিশিয়াল ইনকোয়ারি হবে এবং তাদের শাস্তি হবে, সেই প্রতিশ্রুতি দিয়েই উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে সেই পুলিশ অফিসারগুলোকে প্রমোশন দিলেন। আপনি উল্লেখ করলেন না বামফ্রন্ট সরকারের আমলে পুলিশের হ্যান্ডেডনেস নিয়ে একটা ঘটনা, আমি উল্লেখ করে দিচ্ছি। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে যে পুলিশ গুলি চালিয়েছিল এবং তাতে মারা গেছিল কয়েকজন, 13 জন না কতজন মারা গেছিল। সেই প্রত্যেকজন যুব কংগ্রেস কর্মীর সেই মিছিলটা, সেটার জন্য কে দায়ী ছিল আমি জানি না, বা আমার পক্ষে তো সেটা বলার সম্ভব নয়, কিন্তু সেই মিছিলে যাওয়া প্রত্যেকজন যুব কংগ্রেস কর্মীর একটা কমন দাবি ছিল যে মনীশ গুপ্ত যে সরকারি অফিসার ওই ফায়ারিংয়ের নির্দেশ দিয়েছিল তার ফাঁসি দিতে হবে তাকে। সেই মনীশ গুপ্তকে মমতা বন্দ্যোপাধ্যায় এমএলএ করেছেন, রাজ্যের মন্ত্রী করেছেন, তারপর সে ভোটে হেরে যাওয়ার পরে তাকে পার্লামেন্টের এমপি করেছেন। না শুধু তাই না, কুচবিহার একটা জ্বলন্ত উদাহরণ, আজ অব্দি কংগ্রেস এর থেকে বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় গুলি চালানো পুলিশকে পছন্দ করেন। তিনি বামফ্রন্ট আমলেরই গুলি চালানো পুলিশ হন, আর তিনি তৃণমূল আমলেরই আমি গুলি শুধু চালানো একটা পুলিশ হন। নন্দীগ্রামে একটা 90 শতকের আগে যাচ্ছি, কুচবিহারের একটা জ্বলন্ত উদাহরণ, মানে এখনো কংগ্রেসরা তাদের আমাদের সেই শহীদ দেখতে পাচ্ছি। খাদ্য আন্দোলন নিয়ে রবিন বিমান হায়দার কোচবিহারে, কিন্তু সেখানেও কিন্তু বামফ্রন্টের পুলিশের গুলিতে কিন্তু তারা 3 জন শহীদ হয়েছিলেন। তখনও তো বামফ্রন্ট, তৎকালীন সরকার বামফ্রন্ট। আমি তো আপনাকে বলছি এগুলো তো কোনো নতুন কিছু না, কিন্তু এই সব কিছুর বিরুদ্ধে তো বলে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন, তারপর তো 10 বছর থেকে ওনার এখন যাওয়ার সময় হয়ে গেল। না আমার তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে একটা মিছিল করতে পারে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখন, যে ক্ষমতায় এসে 10 বছর সময় পাওয়ার পরেও বামফ্রন্ট আমলে গুলি চালানো বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু বা বামফ্রন্টের নেতামন্ত্রী এবং পুলিশকে জেলে ঢোকালে না কেন? সিপিএমের দালাল মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। না আমি সব মিলে বিরোধীরা আজকে প্রশ্ন তুলছে, যখন আপনারা অবশ্যই যে কোনো মৃত্যু আমাদের কাছে দুঃখের, যার পরিবার থেকে যার সন্তান বা কারো পিতা বা কারো দাদা যখন চলে যায় সেটা সত্যিই দুঃখের, সেই জায়গাটা আমরা তাদেরকে পূরণ করতে পারবো না, যদিও কোনো মৃত্যুকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। কিন্তু বর্তমানে বাংলার রাজনীতির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যখন তৎকালীন সময় পুলিশকে দিয়ে কিন্তু তাদের বিরোধীদের কিন্তু গুলিবর্ষণে তাদের কিন্তু মৃত্যু হয়েছিল, এরকম অভিযোগ এসেছিল। বর্তমান তৎকালীন যে রাজ্য সরকার রয়েছে, শাসক দল রয়েছে, তাদের পুলিশের গুলিতেও নিহত হয়েছে। তখন বামফ্রন্টের ছাত্র যুবরা তারা কিন্তু আন্দোলন করছে এবং বিরোধীরাও আন্দোলন করে যাচ্ছে। তাদের একটা প্রশ্ন, শাসক দলের প্রশ্ন, তারাও কিন্তু আন্দোলন করছে, যখন বামফ্রন্টের পুলিশ মেরেছিল তখন তারা কেন সেই আন্দোলনগুলো করেনি, বর্তমানে কেন করছেন পুলিশ? তাহলে আপনি কি বলতে চাইছেন যে পুলিশ যখন যে সরকার থাকে সেই সরকার পুলিশকে ব্যবহার করে? না, আমি সেটা বলতে চাইছি না। তার কারণটা হচ্ছে গোটা ভারতবর্ষ জানে যে পশ্চিমবাংলায় মিটিং মিছিল সভা সমিতি করার অধিকারের প্রসঙ্গে বামফ্রন্ট সরকারের ভূমিকা কী ছিল। শুনুন, আন্দোলন করা আর ভোটে জিতে একটা সরকার এসছে, আজকে আমি লোক নিয়ে গিয়ে রাইটার্স বিল্ডিং থেকে সেই সরকারকে উৎখাত করা ডাক দিয়ে আমি যাচ্ছি, এই দুয়ের মধ্যে একটা তফাৎ রয়েছে। আন্দোলন করা আর মাওবাদীদেরকে দিয়ে রাস্তা কেটে একটা এলাকাতে ঘোষণা করা, যেটাকে আমরা মুক্তাঞ্চল বানিয়েছি, এখানে এবার থেকে আর ভারতবর্ষের সরকার চলবে না, এবার থেকে এখানে আর পশ্চিমবাংলায় পুলিশ আসবে না, এবার থেকে এখানে রিপাবলিক অফ নন্দীগ্রাম চলবে, এটা দুটোর মধ্যে তফাৎ আছে। তারপরে আমি আপনাকে বলছি যে এ তৎসত্ত্বেও একথা সত্যি যে বামফ্রন্ট সরকারের আমলে কোথাও যদি পুলিশের হাই হ্যান্ডেডনেসের, এবং যে কারণে আপনার মনে থাকবে জ্যোতি বসু বারবার করে একটা কথা বলতেন যে আমি আপনাকে বলছি যে মিটিং মিছিল সভা সমাবেশ করার অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার, কোনো মূল্যেই অধিকারকে আপনারা ছাড়বেন না। যদি আমাদের সরকারের বিরুদ্ধে আপনাকে মিটিং মিছিল করতে হয়, মিটিং মিছিল করবেন, আমাদের সরকারের কাছে ওই অধিকারকে বন্ধক রাখবেন না। বামফ্রন্টের আমলে কিন্তু এই ঘটনা দেখেছে পশ্চিমবঙ্গ। রাইটার্স বিল্ডিংয়ে সরকারি কর্মচারীরা সকালবেলা থেকে কাজ করছেন, দুপুরবেলা লাঞ্চের বিরতির সময় রাইটার্স বিল্ডিংয়ের ভেতর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে মিছিল করছেন, যে কোনো দাবিতেই হোক না কেন মিছিল করছেন, তারপরে ফিরে এসে আবার নিজের ডেস্কে বসে সরকারি কাজ করছেন। একটা দিনের জন্য একজন সরকারি কর্মীর বিরুদ্ধে একটা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর আপনার মনে থাকবে এই মুহূর্তে পশ্চিমবাংলায় 2 বছর আগেকার ঘটনা, এই উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযান করে সরকারি কর্মচারীরা, দক্ষিণবঙ্গে নবান্ন অভিযান করেন। তাদের দাবি কী ছিল? দাবি ছিল যে আমাদের 52% ডিএ বকেয়া, 100 টাকার মধ্যে 52 টাকা ডিএ আপনি কেটে নিচ্ছেন মমতা ব্যানার্জি মাসের পর মাস, আমাদের বকেয়া ডিএ টাকা দিতে হবে। রাত্রিবেলা ট্রান্সফার অর্ডার বেরোয়, উত্তরবঙ্গের যারা কর্মচারী নেতা তারা ট্রান্সফার হয়ে যায় দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গের যারা কর্মচারী নেতা তাদের ট্রান্সফার হয়ে যায় উত্তরবঙ্গে। আমরা মিটিং মিছিল করার অধিকারকে সম্মান করেছি চিরকাল। আমাদের মিটিং মিছিল করার অধিকার, আমরা এটা বিশ্বাস করেছি যে মিটিং মিছিল হচ্ছে একটা সরকার, যে কোনো সরকারের কাছে একটা চেকপোস্ট। একটা মিটিং মিছিল হবে,
মিটিং মিছিলের দাবি স্লোগান থেকে আমার অনেকে, আমি আপনাকে বলছি কবির সুমন এত ক্রিটিক্যাল আমাদের ব্যাপারে, এত ব্যাপারে আমি কদিন আগে দেখছিলাম কবির সুমন একটা ঘটনা লিখেছেন, জ্যোতিবাবুর বোধহয় জন্মদিন ছিল বা মৃত্যুদিন ছিল সেই সময়, কবির সুমন একটা ঘটনা লিখেছেন যে একবার কিছু একটা বিষয় নিয়ে, বোধহয় কনোরিয়া জুট মিলের সমস্যা নিয়ে বা ইত্যাদি কোনো একটা বিষয় নিয়ে বলছেন যে আমি ঠিক করলাম যে আমি প্রতিবাদ করব, আমি গলায় একটা প্ল্যাকার্ড ঝুলিয়ে, দুই হাতে দুটো প্ল্যাকার্ড নিয়ে আমি শুনলাম যে জ্যোতি বসু ঢুকবেন নন্দনে কোনো একটা সরকারি প্রোগ্রামে, আমি নন্দনের গেটে জ্যোতিবাবু যখন আসবে আমি দাঁড়িয়ে থাকলাম নন্দনের গেটে গিয়ে। জ্যোতি বসু ঢোকার সময় পুলিশ চেষ্টা করলো আমাকে ওখান থেকে সরানো, সাইড করা। জ্যোতি বসু আমাকে দেখে পুলিশকে বললেন যে আপনারা ছেড়ে দিন না, আপনারা সরুন, কি বলছেন আমি শুনতে চাই। আমার কাছ অব্দি হেঁটে আসতেন, আমার গলায় প্ল্যাকার্ড ঝোলানো ছিল, হাতে প্ল্যাকার্ড ধরা ছিল, খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটা অক্ষর পড়লেন, পড়ে আমাকে বললেন যে আপনার প্রতিবাদটা আমি দেখলাম, আপনার কথা শুনলাম, নিশ্চয়ই আমি এগুলোকে নিয়ে আলোচনা করব বলে কল করে ভেতরে ঢুকে গেলেন। এই আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে একটা লোক শিলাদিত্য চৌধুরী দোষের মধ্যে উঠে দাঁড়িয়ে খালি বলেছিল যে দিদি আমরা সারের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে, এদিকে এমএসপি পাচ্ছি না, সহায়ক মূল্য পাচ্ছি না সরকারের কাছ থেকে, কী খেয়ে বাঁচবো। লোকটা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী, দিদি বলে কথা বলতে গেছিল, তাকে বললো এই তুই মাওবাদী। দূর থেকে ঢুকে মানে স্টেজের ওপর থেকে তাকে দেখে বুঝে গেল যে ওই লোকটা নাকি মাওবাদী, জেলে ঢুকিয়ে দিল। আপনি আপনি দুটো ঘটনা কোট করে বলুন না কেন, গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী জানে আপনি কী বলছেন। শুনুন, এসইউসিআই একটা দল, পশ্চিমবাংলায় একজন এমএলএ ছিল, একটা দল, পশ্চিমবাংলায় সেই দলের ডাকা ধর্মঘট আছে বলে পশ্চিমবাংলার বিধানসভার অধিবেশন স্থগিত করা হয়েছে, এটাও ঘটনা ঘটেছে পশ্চিমবাংলা বামফ্রন্ট সরকারের আমলে। এসইউসিআইয়ের পার্টি কনফারেন্সের জন্য বিধানসভায় অধিবেশন, ওই দিন আমরা সেটাকে অনার করে, আপনাকে আমি আর একটা ঘটনা বলছি আপনাকে, আপনি জানেন এটা, এই যে এরা ব্যঙ্গ করে না, বিজেপি বলে যে কি কংগ্রেস মুক্ত ভারত চাই, মমতা ব্যানার্জি বলেন যে বিরোধী শূন্য পশ্চিমবঙ্গ চাই, 42 চাই। এইটা হচ্ছে একটা মানসিকতা, সে আপনি তৃণমূল হতে পারে, ও বিজেপি হতে পারে, কিন্তু এটা হচ্ছে একটা পলিটিক্যাল জিন যে আমি বিরোধী মুক্ত শাসন চাই। আপনাকে আমি একটা ঘটনা বলছি, আপনার মনে থাকবে 2006 সালে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের এমএলএ জিতলেন 29 জন, পরে বাই ইলেকশনে সৌগত রায় আবার জিতলেন বনগা থেকে, পরে ওটা 30 হলো, তার আগে 29 জন এমএলএ জিতলেন। পশ্চিমবাংলার বিধানসভা টোটাল এমএলএ সংখ্যা হচ্ছে 294, তার 10% মানে হচ্ছে 29.4, মানে হচ্ছে 30, মানে রাউন্ড ফিগার 30 জন যদি এমএলএ থাকে তবে সেই দলটা বিরোধী দলের মর্যাদা পাবে, নাহলে সেটা বিরোধী গোষ্ঠী, বিরোধী দল হবে না। হাসিম আব্দুল আলিম বিধানসভার স্পিকার আলাদা করে রুলিং দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিরোধী দলের মর্যাদা দিলেন, নাহলে তৃণমূল পেত না সেবার বিরোধী দলের মর্যাদা। আর সেই তৃণমূল কংগ্রেস 2011 সময় 11 ক্ষমতায় এসে বলল যে বিরোধী শূন্য বাংলা চাই, লাল হাটাও বাংলা বাঁচাও। এইটা হচ্ছে দুটো, এবং খালি এটা দুটো দলের বা দুটো সরকারের তফাৎ নয়, দুটো রাজনৈতিক দর্শনের তফাৎ। না, অবশ্যই যে যার মতাদর্শ, রাজনৈতিক মতাদর্শ রয়েছে, আপনাদের একটা আইডিওলজি রয়েছে, বিজেপির একটা আইডিওলজি রয়েছে, কংগ্রেসের একটা আইডিওলজি রয়েছে, তৃণমূল কংগ্রেসের একটা আইডিওলজি। যেটা আমি একটা অন্য বিষয় প্রসঙ্গে আমি যাচ্ছি, আপনি বলেছেন যে সিঙ্গুরের জবাব দিবে সিঙ্গুর, আপনি সেই উন্নয়নের কথা, আপনারা 34 বছর এখানে বাংলায় শাসনকাল আপনাদের চলেছে আপনাদের সরকারের, কিন্তু যেটা সমীক্ষায় রয়েছে, মানে যতটা আমরা জানতে পেরেছি 1983 সন থেকে শুরু করে 2002 পর্যন্ত 176টা কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল শ্রমিক আন্দোলনের কারণে, যে লগ আউট করে দেবো এরকম, সেই বিষয়টা কিভাবে, তারপরে আবার সিঙ্গুরকে নিয়ে আসা, বাংলাকে শিল্প। আপনার এই প্রশ্নটা শুনে আমার এই কারণে খুব ভালো লাগছে যে আমাদের বিরুদ্ধে বলা হয় যে আমাদের সময় নাকি 55,000 বন্ধ হয়েছিল, ওটাকে আপনি কত নাম জানলেন? না, আমার রেপুটেড কোম্পানি, সেটা আরেকটা বড় বিষয়, যে 55,000 থেকে 196 নেমেছে, খারাপ কি? তাতে ঠিকই তো আছে না, এটা আপনার কাছে আর 2-1 ইন্টারভিউ দিলে সংখ্যাটা শূন্যই নেমে আসবে না। তারপর আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি, যেটা বিষয় সিঙ্গুরকে নিয়ে বলেছেন, যখন সিঙ্গুরকে আন্দোলনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে সেই কৃষক আন্দোলন বা এই জমি রক্ষা কমিটি থেকে আজকে কিন্তু সরকারে এসছে। এখন আবার মমতা যে সে সিঙ্গুরে সেই আন্দোলন, মানে সিঙ্গুরে আবার সেই শিল্প করতে চায়, সেই বিষয়টা কিভাবে দেখছেন? তা আমি আর কিভাবে দেখবো? মমতা ব্যানার্জি কি বলতে হবে, সিঙ্গুরে যদি শিল্পই হবে তাহলে 2007 হলে অসুবিধা কী ছিল, 2006 হলে অসুবিধা কী ছিল না? তাহলে আজকে উনি 14 বছর পিছলেন কেন বাংলাকে? যে কারখানার উদ্বোধন হওয়ার কথা 2007 সালে, লোকেরা ইতিমধ্যে কাজ করা শুরু করে দিয়েছিল টাটার প্রজেক্টে এবং আশপাশে অ্যান্সিলারি প্রজেক্টগুলোতে। আজকে সেই কারখানা 2007 থেকে আজকে, সেই সময় যে ছেলেটার বয়স ছিল, কি যে মেয়েটার বয়স ছিল 24 বছর, আজকে তার বয়স 38 বছর। পারবেন ফেরাতে 14টা বছর তার জীবনের? আজকে এসে বলছেন যে সিঙ্গুরে আমরা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল কারখানা বানাবো। আপনি বানাবেন কারখানা, ফিরিয়ে দিন এই ছেলেটার জীবনে 14টা বছর।
এই ছেলেটা সেদিন পড়াশোনা শেষ করে স্বপ্ন দেখছিল যে মানে হাতে একটা কাজ পেয়ে গেছি, চাকরি করছি, টাকা ইনকাম হচ্ছে, আজকে এখন 1-2 বছর টাকা জমাবো, বাবা মাকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরতে যাবো, বেড়াতে যাবো, একটা বাবা মার জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স করে দেবো, এই করে দেবো, তারপর বিয়ে থাবা করবো, ঘর সংসার করবো, জীবনটা সাজাবো। আজকে তার যৌবন শেষ হয়ে তাদের 40-এর দৌড়ে দাঁড়িয়ে আছে। সেটা তো বাম সরকারের একটা প্রজেক্ট ছিল সিঙ্গুর। আমি বাম সরকার প্রজেক্ট না কোন সরকার প্রজেক্ট না সেটা আমি বলছি। আপনি সরকার ছাড়ুন, আপনি দল ছাড়ুন, আপনি ছেলেটার কি মেয়েটার জায়গায় নিজেকে রেখে আপনি ওই ছেলেটার কি ওই মেয়েটার কি দোষ? শুনুন, সিপিএম এর 1000টা দোষ থাকতে পারে, বুদ্ধদেব হচ্ছে 1000টা দোষ থাকতে পারে, ওই ছেলেটার কি দোষ ছিল যে ওর জীবনটা 14 বছর পিছিয়ে গেল? আপনি আমাকে যে প্রশ্নটা করলেন যে মমতা ব্যানার্জি আজকে বলছেন পার্ক হবে ওখানে, মানে ইন্ডাস্ট্রি হবে ওখানে, তাহলে এটাকে আমি কিভাবে দেখছি? আমার সেখানেই প্রশ্ন। মমতা ব্যানার্জির কথাকে কিভাবে দেখছি, বুদ্ধদেব ভট্টাচার্যের কথাকে কিভাবে দেখছি ছেড়ে দিন, ওই ছেলেটার জীবনের 14টা বছরকে কিভাবে দেখবো? এটা সত্যি প্যাথেটিক। সেই জীবন ছেলের একটা কোনো তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যে অন্ধকার আমরা কখনোই চাই না। আর আপনাকে আমি আরেকটা কথা বলি, আমি চাই না কথাটা হারিয়ে যাক, সেই কারণে আমি এমন নয় প্রশ্নটাকে এড়ালাম। আমার খুব মজা লাগলো 55,000 থেকে 196-তে নেমে আসে, ওই কারণে আমি ওটাকেই তখন বললাম। আপনি জিজ্ঞেস করেছিলেন রেপুটেড কোম্পানি, আমি আপনাকে ছোট কলকারখানা যেগুলো চা বাগান থেকে আমি রেপুটেড কোম্পানি আন্দোলনের কথা যেটা বলছিলেন আপনি আমাকে, শুনুন আমি আপনাকে পরিষ্কার একটা কথা বলি, পৃথিবীতে কোনোদিন কোনো কারখানা শ্রমিকের জন্য বন্ধ হয় না, আপনি জেনে রাখুন, বন্ধ হয় মালিকের জন্য। আপনি একজন শ্রমিক, মনে করুন এখানে একটা কোম্পানিতে চাকরি করেন, আপনাকে কুচবিহারেই থাকতে হবে, এখানেই কাজ করতে হবে। যে মালিক, মনে করুন আদানি গ্রুপের একটা কারখানাতে আপনি চাকরি করেন, আদানি ওর কাছে অপশন রয়েছে কালকে কুচবিহারের কারখানাটাকে বন্ধ করে কারখানাটাকে ইজিপ্টে কায়রোতে নিয়ে চলে যাওয়ার, সেই অপশন আপনার কাছে নেই। আপনি চাইলে কালকে একটা দেশে গিয়ে একটা রাজ্যে গিয়ে কাজ করতে পারবেন না, আপনার মোবিলিটিটা অনেক রেস্ট্রিক্টেড। পুঁজির মোবিলিটি, পুঁজির মালিকের মোবিলিটি অনেক অবাধ। কোনোদিন কোনো শ্রমিক চায় না তার কারখানা বন্ধ হোক, কিন্তু সমস্যাটা কোথায়? আপনি যদি এখন মালিক যদি এখন বলে যে তোমাকে বঞ্চিত করব, তোমাকে তোমার ওয়েজ দেবো না, তোমাকে তোমার মজুরি দেবো না, আমার ন্যায্য মজুরি দেবো না, ওয়েজ দেবো না, কিন্তু তুমি কাজ করতে বাধ্য, সেখানে শ্রমিক আন্দোলন করবে না তো কী করবে? এবং আমি আপনাকে পরিষ্কার একটা কথা বলছি, আজকে এখানে দর্থহীনভাবে আপনাদেরকে এখানে বলছি অন রেকর্ড, ভবিষ্যতেও যেদিন বামপন্থীরা সরকার তৈরি করবে, বামপন্থীরা সবসময় চাইবে একটা প্রো ইন্ডাস্ট্রি পরিবেশ থাক, যেখানে মালিক ঠিকমতো করে ব্যবসা করতে পারুক, তাকে কোনো কাটমানি না দিতে হয়, তোলাবাজির শিকার না হতে হয়, ইনফ্রাস্ট্রাকচারের জন্য তার যা যা সাহায্য দরকার সরকারের কাছ থেকে সেই সাহায্য সে পাবে, এবং শ্রমিক যেন সেখানে তার ন্যায্য মজুরি, ন্যায্য বেতন, ন্যায্য ডিএ, তার ন্যায্য বোনাস পায়। কোনো জায়গায় যদি এরকম হয় যে মালিকের স্বার্থের সঙ্গে শ্রমিকের স্বার্থের সংঘাত ঘটছে, আমরা চাইবো সেটাকে মিডিয়েট করানোর, নেগোশিয়েট করানোর। কোনো একটা জায়গায় যদি নেগোশিয়েট না করানো যায়, বামফ্রন্ট সরকার চিরকাল শ্রমিকের পক্ষে থাকবে। এটা আমরা অতীতেও করেছি, আজকেও কথা বলছি, ভবিষ্যতে কোনোদিন যদি কোনোদিন পশ্চিমবাংলায় এরকম একটা কারখানায় দেখা যায় যে মালিকের স্বার্থের সঙ্গে শ্রমিকের স্বার্থের সংঘাত লাগছে, আমরা বামপন্থীরা আমরা শ্রমিকের স্বার্থের সঙ্গেই থাকবো, তাতে কারোর আমাদেরকে ভালো লাগলে লাগবে, কারোর আমাদেরকে ভালো না লাগলে না লাগবে, কিন্তু আমরা শ্রমিকদের সঙ্গে ছিলাম, শ্রমিকদের সঙ্গে আছি, শ্রমিকদের সঙ্গে থাকবো বলেই আমরা কমিউনিস্ট হয়েছি। আচ্ছা শতব্রহ্ম, সময় যেহেতু সামান্য, সময়ও অল্প রয়েছে, আমার শেষ প্রশ্ন একটা আমি বলছি, যখন বুদ্ধদেব বাবু যখন সিঙ্গুর করার ক্ষেত্রে তখন যিনি যখন একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছেন যে টাটা ন্যানো কোম্পানি এখানে আসবে বা এসে, তখন সেখানে মমতা ব্যানার্জি আন্দোলন করে সেই আন্দোলনটা রুখে দেয়, কিন্তু তার পরবর্তীতে তিনি এখন আমরা বলছেন সিঙ্গুরে শিল্প হবে। শুধু তাই না, এখন বর্তমানে দেখা যাচ্ছে যখন কংগ্রেসের সাথে লড়াই করে রক্তক্ষয়ী আন্দোলন করে কিন্তু বাংলায় কিন্তু লাল পতাকা সেই উড়িয়েছিলেন কিন্তু সেই বাম কর্মী সমর্থকরা, সেই সময় সিপিএম বলুন বামফ্রন্ট ফলোপ তারা লড়াই করে কিন্তু কংগ্রেস হারিয়ে কিন্তু তারা বাংলা দখল করেছেন। পরবর্তীতে কি দেখা গিয়েছে যে বাম কংগ্রেস জোট করে তারা লড়াই করছেন, আবার তৃণমূল সরকার কিন্তু বামফ্রন্টের সাথে আন্দোলন করে রক্তক্ষয়ী আন্দোলনের পর তারা কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছে। এখন বর্তমানে দেখা যাচ্ছে কিছুদিন আগেও বিমানবাবুর সাথে একটা ভালো সম্পর্ক দিদির দেখা যাচ্ছে, তাহলে এটা আমরা ভোটের প্রাককালে কি ভাবতে পারি যে বিজেপির মতন শক্তিকে রুখতে তারা আলিমুদ্দিনও যেতে পারেন মমতা ব্যানার্জি? আলিমুদ্দিনে কি আসবেন সেটা যে আসে তার ব্যাপার, কিন্তু আলিমুদ্দিন দরজা অব্দি আসতে পারেন, দরজার ভেতর ঢুকতে পারবেন কিনা সেটা তো আমরা ঠিক করবো, তাই না? এবার আপনাকে একটা কথা বলি, আপনি এত অতীতের ঘটনা বললেন, কংগ্রেসের সাথে আমাদের সমস্যা হচ্ছে অতীতে ছিল, তৃণমূলের সাথে আমাদের সমস্যা ছিল, আপনি একটা অতীত বলতে ভুলে গেলেন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছিল বিজেপির সঙ্গে জোট করে। দ্বিতীয় কথা হচ্ছে আজকে যে নীতিশ সেটা ঘুরে বেড়ায় না, ওটা আপনি ভুলে গেছেন বলতে আমি মনে করিয়ে দিলাম। 2 নম্বর কথা হচ্ছে, আপনি বাজারে কখনো মুরগি কিনতে যান? হ্যাঁ অবশ্যই, আপনি তাহলে আপনি এটা জানবেন, দেখবেন বাজারে যখন মুরগি বিক্রি হয়, প্রথমে যদি গোটা মুরগি ওজন করা হয়, হয়তো ওজন হলো 1 কেজি 200, তারপর মুরগিটা কাটার পরে যে মাংসটা পাওয়া যায় সেটা হচ্ছে 900 গ্রাম 850 গ্রাম, বাকিটাকে ফেলে দিতে হয়, ওটাকে বলা হয় মাংস, যেটা হ্যাঁ ওটাকে বলা হয় ছাঁটমাল। চলতি কথায় গোটা বিজেপি পার্টিটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছাঁটমাল দিয়ে তৈরি, এই নীতিশ প্রামাণিক আর এই শোভন চ্যাটার্জি, হ্যাঁ যতগুলো আছে। এই কদিন আগে দেখলেন আপনি ওই 2 মাস কি বলে 2-3 সপ্তাহ আগে বোধহয় রাজীব ব্যানার্জি গেল
তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার সময় বললো যে আমি দিদির ছবি নিয়ে বিজেপিতে যাচ্ছি। তা পরশুদিন যশ বলে একটা ফিল্ম স্টার গেল বিজেপিতে, সে বললো আমি দিদির আশীর্বাদ নিয়ে বিজেপিতে যাচ্ছি। এবার অপেক্ষায় আছি কবে এখানে আপনাদের রবীন্দ্রনাথ ঘোষ বলবে যে আমি দিদিকেই সঙ্গে নিয়ে বিজেপিতে যাচ্ছি। সুতরাং গোটা তৃণমূল কংগ্রেস বিজেপির গর্ভে জন্ম নিয়েছিল, বিজেপির সত্তায় আবার বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যেটা বলার, দেখুন অন আ ভেরি সিরিয়াস নোট, কংগ্রেস, এটা ঠিক যে কংগ্রেসের সাথে আমাদের অসংখ্য বিষয়ে খালি সমস্যা ছিল তাই নয়, দৃষ্টিভঙ্গিগত অসংখ্য বিরোধ আমাদের এখনও রয়েছে, নেই তা নয়। মনে করুন একটা দেশের অর্থনীতির মডেল কী হওয়া উচিত, শিক্ষা ব্যবস্থা কীরকম হওয়া উচিত, স্বাস্থ্য ব্যবস্থা কীরকম হওয়া উচিত, মানবাধিকারের প্রশ্নে বহু ব্যাপারে আমাদের বিরোধ রয়েছে। ভালো হতো, আপনাকে আমি বলছি ভাই, দেখুন যদি এই বিরোধগুলোকে, এই ডিবেটগুলোকে সামনে রেখে আমরা লড়তে পারতাম ভোটে, রাজ্যে বলুন, যে কোনো রাজ্যে বলুন, ভারতবর্ষে বলুন, যে কোনো রাজনৈতিক দল অন দিজ লাইন্স যদি এই স্বাস্থ্য, শিক্ষা, হচ্ছে পরিকাঠামো, শিল্প, ব্যাংক, বিমা, এইগুলোকে নিয়ে মহিলাদের সামাজিক অধিকার, সামাজিক সম্মান, দলিত, আদিবাসী, সংখ্যালঘু মানুষ, তাদের জীবন জীবিকার সংগ্রাম, সামাজিক সম্মান, এই ইস্যুতে ভোটে লড়তে পারতো দলগুলো, আমাদের সঙ্গে কংগ্রেসের ডিবেট হতো, বিভিন্ন দলের সঙ্গে ডিবেট হতো, তাহলে ভালো হতো। কিন্তু এই ডিবেটগুলোকে কিন্তু আমরা বাতিল করিনি। আনফর্চুনেটলি গত 7-8 বছর ধরে ভারতবর্ষে আপনি দেখতে পাচ্ছেন খালি রাজনৈতিক নয়, একটা সামাজিক, একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং চলছে ভারতবর্ষে, যে এই রুটি কাপড়া মাকানের ইস্যুগুলোকে সরিয়ে দিয়ে কে গরু খাবে, কে শুয়োর খাবে, কে কার সঙ্গে প্রেম করবে, কে কাকে বিয়ে করবে, কে কোথায় কী জামাকাপড় পরবে, জিন্না, পাকিস্তান, যত রাজ্যের আলতু ফালতু বিষয় নিয়ে ডিবেট। মুশকিল হচ্ছে আপনি যদি একবার লক্ষণ রেখাটাকে রুটি কাপড়া মাকান থেকে সরিয়ে এই গরু, শুয়োর, ছাগল, হ্যাঁ, হিন্দু, মুসলমান, জিন্না, পাকিস্তানে এনে ফেলেন, জাতি ধর্ম নিয়ে, হ্যাঁ, একবার যদি লক্ষণ রেখাটাকে আপনি এই লাইনে ড্র করেন, তখন অটোমেটিক্যালি দেখা যাচ্ছে যে এই লাইনের একটা দিকে আমরা আছি, কংগ্রেস আছে, লালু প্রসাদ যাদবের দল রয়েছে, ডিএমকে রয়েছে, এই সমস্ত দল রয়েছে, এই লাইনের অন্যদিকে বিজেপি, আরএসএস এবং বিজেপি আরএসএস এর বন্ধুরা রয়েছে। সুতরাং আমরা তো, আপনি যেটা বলছেন যে কংগ্রেসের সাথে আমাদের বিরোধ, এই বিরোধ তো আমরা বাতিল করিনি, এই বিরোধ তো বিজেপির মতো একটা শক্তি বাতিল করিয়ে দিল, বা অন্তত সাময়িকভাবে মুলতবি রেখে দিল। না একটা আমাদের কি করার আছে? আমাদের কোশ্চেন মানে আমাদের, আপনি জাত ধর্মের রাজনীতিকে পরাস্ত করুন, পশ্চিমবাংলা থেকে আজকে আপনি বা ভারতবর্ষ থেকে বিজেপি, আরএসএস মুছে যাক নিশ্চিতভাবে, তারপরে রুটি কাপড়া মাকানের ইস্যুতে যখন লড়াই হবে আবার, তখন এই লড়াইতে যার যা ভূমিকা সেই অনুযায়ী আবার নতুন লক্ষণ রেখা টানা হবে। কিন্তু আজকের লক্ষণ রেখা এটাই বাস্তব যে যারা চায় ভারতবর্ষে রুটি কাপড়া মাকান নিয়ে রাজনীতি হোক তারা একদিকে, যারা চায় হিন্দু, মুসলমান, গরু, শুয়োর নিয়ে রাজনীতি হোক তারা একদিকে। মানে এটা আমরা করিনি, এটা হয়েছে। আর আরেকটা মানে এটা আমাদের শেষ প্রশ্ন, মানে তারপরে আমি অনুষ্ঠান শেষ করে দেবো, যেটা হচ্ছে এখন বিজেপি যাদের এগেনস্টে, যার তৃণমূল বড় বড় হেভিওয়েট লিডার বা নেতাদের ক্ষেত্রে যারা এলিগেন্স এনেছিল তারা করাপ্টেড বা দুর্নীতি, তারা যখন বিজেপিতে চলে আসেন তাদের কিন্তু মানে তাদের বিজেপিতে নিয়ে নেওয়া হচ্ছে, মানে তাদের এগেনস্টে কোনো সিবিআই বা ইডি এগুলো কোনো লাগছে না, বিরোধী হচ্ছে। মানে সেই ক্ষেত্রটা আপনি কিভাবে দেখছেন যে একজনের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে তার পরবর্তী যখন বিজেপিতে চলে যাচ্ছেন সেটা ঠিক হয়ে যাচ্ছেন, মানে বিষয়টা কিভাবে দেখছেন? এটা আমাদের দেখার তো বিষয়, মানুষ এটা দেখছেন, যারা আপনাদের ছেলে মেয়েদের কলেজে ভর্তির সময় তারা পয়সা নিয়েছিল আপনার ছেলে মেয়ের কাছ থেকে, আপনাকে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি, আপনার কাছ থেকে তোলাবাজি করেছে, কাটমানি খেয়েছে, যত অত্যাচার 10 বছর ধরে যারা করেছে তারা এখন বিজেপিতে গিয়ে একটা নিশ্চিত আশ্রয় পেয়ে যাচ্ছে। আমরা বলছি আমাদেরকে জেতান, আমাদের সরকারের হাতে দায়িত্ব দিন। তৃণমূল কংগ্রেসের নেতাগুলো বিজেপিতে গিয়ে সব বড় বড় মন্ত্রী হয়ে যাচ্ছে, এমপি, এমএলএ হয়ে যাচ্ছে, যাদের জেলে থাকার কথা তারা পার্লামেন্টে চলে যাচ্ছে। একটাবার আমাদের হাতে সুযোগ দিন, আমাদের হাতে পুলিশ দিন, আমাদের হাতে সরকার দিন। আমরা কথা দিচ্ছি তৃণমূল কংগ্রেসের যে নেতাগুলো 10 বছর ধরে আপনাদেরকে লুট করেছে সব কটাকে এখান থেকে নিয়ে গিয়ে জেলের ভেতর তো ঢোকাবোই, ওদের চুরির টাকায় কেনা ওদের বাড়ি গাড়ি থেকে শুরু করে দরকার হলে ওদের গায়ের জামা কাপড় খুলে বাজারে বিক্রি করে ওগুলোকে আমরা জনগণের টাকা জনগণকে ফেরত দেবো, মানুষ তার অধিকার ফেরত পাবে। একটা চোরকে, একটা চিটিংবাজকে, আজকে বিজেপি জিতেছে বলে অর্জুন সিং পার্লামেন্টে আছে, যদি সিপিএম জিততো অর্জুন সিং জেলে থাকতো। না, মানুষেরও একটা কথা, মানুষও কিন্তু যখন আপনাদের 34 বছর সরকার ছিল, তখন আপনাদের পুলিশ ছিল, ক্ষমতা ছিল, তখন তৃণমূল কংগ্রেসও কিন্তু বলেছিল আমাদেরকে ক্ষমতায় আনুন, সরকারে বলে এখানে দুর্নীতি বলে কিছু থাকবে না, এই থাকবে, স্বচ্ছ সততার ভাবে সরকার চলবে। তার পরবর্তীতে এখন আপনারা বলছেন আপনাদের সরকারকে তৃণমূলের, এটা মানে বিষয়টা কেমন ঘোলমেলে একটা বিষয়। আপনার ঘোলমেলে লাগতে পারে, কিন্তু ঘোলমেলে কেন হবে? আমি আমার দলের কথা দায়িত্ব নিতে পারি, উনি কি বলেছিলেন আর কি করেছেন ঘোলমেলেটা মানে জনতা কিভাবে দেখছে, মানে যখন যে সরকারে থাকছে জিজ্ঞেস করুন সেটা কিভাবে দেখছে। না আমরা তো দেখুন, আমরা সরকারে আসার আগে বিজেপি বলছে যে আমাদের ক্ষমতা আসলে সোনার বাংলা করে, সরকারে আসার আগে, হ্যাঁ, ও তো ওদের যা সোনার ইউপি গড়েছে আর সোনার হরিয়ানা গড়েছে, তাই দেখে ভাবছি সোনার বাংলাটা কিরকম হবে। দেখুন, তৃণমূল সরকারে আসার আগে কি বলেছিল
আর সরকার আসার পরে কী করেছে তা তো আমি বলতে পারি না, কিন্তু আমরা সরকারে আসার আগে কী বলেছিলাম, আমরা বলেছিলাম যে 8 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা করবো, 77-এর আগে বলেছিলাম। সরকারে আসার পরে 8 ক্লাস প্রথমে, তারপর 10 ক্লাস, তারপর 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা আমরা করেছিলাম। এটা হচ্ছে আমাদের ট্র্যাক রেকর্ড। এবার বলছি, এবার যদি সরকারে আসি, হায়ার সেকেন্ডারি অবধি আমরা আগেরবার করে গেছিলাম, মাস্টার ডিগ্রি পর্যন্ত, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত আমরা অবৈতনিক শিক্ষা করবো। আমাদেরকে তো বিচার করতে হবে আমাদের ট্র্যাক রেকর্ড দিয়ে। আমরা বলেছিলাম রাজনৈতিক দলমত নির্বিশেষে রাজনৈতিক বন্দিমুক্তি। 77-এ সরকারে আসার পরে সিপিআইএম নেতাকর্মীদেরকে খুন করার অপরাধেও যে নকশাল নেতারা জেলে ছিলেন, পশ্চিমবাংলায় সরকারে আসার পরে ধরে ধরে প্রত্যেকের নামে মামলা প্রত্যাহার করে আমাদের পার্টির নেতাকে খুন করে জেল খাটা রাজনৈতিক বন্দীদেরকেও আমরা মুক্তি দিয়েছিলাম। গোটা ভারতবর্ষের মানবাধিকার আন্দোলনের কাছে আজ অব্দি এটা একটা মডেল। আজিজুল হক, আপনারা জানেন, আজিজুল হকের নামে এমনকি সেই সময় অন্ধ্রপ্রদেশে মামলা ছিল। জ্যোতিবাবু আলাদা করে বুদ্ধদেব ভট্টাচার্যকে অন্ধ্রপ্রদেশ পাঠিয়েছিলেন অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে কথা বলে সেই মামলাকে প্রত্যাহার করার জন্য, কারণ পশ্চিমবাংলার মামলাগুলো আমরা প্রত্যাহার করে নিয়েছিলাম। অন্ধ্রের আদালতের মামলা যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে ততক্ষণ আজিজুল হককে জেল থেকে ছাড়া যাচ্ছিল না। জ্যোতি বসু সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য তখন ক্যাবিনেটের মন্ত্রী, জ্যোতিবাবুর ক্যাবিনেটে ইয়াং মন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যকে 77 সালে জ্যোতিবাবু পাঠান অন্ধ্রপ্রদেশে যে ওদের সরকারের সঙ্গে কথা বলে ওদের মামলা, আজিজুল হকের নয় মামলা প্রত্যাহার করো, যাতে কিনা ওকে আমরা জেল থেকে এখানে রিলিজ করতে পারি। আমাদেরকে খুন করার অপরাধে যারা জেল খাটছিলেন তাদেরকে আমরা, আমাদের বিচার আপনাকে করতে হবে তো আমাদের ট্র্যাক রেকর্ডের সঙ্গে। আমরা বলেছিলাম জমি বন্টন, ল্যান্ড ডিস্ট্রিবিউশন। আজকে আপনি গোটা ভারতবর্ষের চেহারা দেখুন, জমির মাপ আর পশ্চিমবাংলার জমির মাপ দেখুন। কৃষকের হাতে আমরা জমি দিয়েছিলাম। আমরা যে কথা বলেছি অতীতে আমরা সে কাজ করেছি। মমতা ব্যানার্জি কেন করেননি, বিজেপি কেন করেননি, তার দায়িত্ব। কৃষকেরা তো জমি দিয়েছেন, সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে। এবার কিন্তু শেষ করতে হবে। অবশ্যই আমি লাস্ট এই কোশ্চেনটা, আপনি যখন বলেন কৃষকদের জমি বন্টন, সেই ক্ষেত্রে কিন্তু বাংলা একটা জমিদারি প্রথা ছিল, যেটা বাংলার জমিদাররা আজকে কৃষকদের মধ্যে কৃষিকাজ করে যে একটা জমিদারি প্রথা, যেটা এখন বড় বড় মানে কৃষকদেরকে দেখা যায় বিভিন্ন স্টেট, কিন্তু বাংলার আজকে কৃষকদের খুব করুণ পরিস্থিতি। আমি কৃষকদের ছোট করছি না, কিন্তু বাংলার কৃষকদের অবস্থা খুবই নিতান্ত একদম করুণ পরিস্থিতিতে রয়েছে। সেই জমি বন্টন কারো কাছে হয়তো 100 বিঘা জমি রয়েছে, যখন জমি বন্টন করে দিলেন সবার ভাগে কিন্তু সেটা একটা ডিভাইডেড করে দিয়েছেন। সেই ক্ষেত্রে কিন্তু অনেকে যারা বড় বড়, যারা আপনি বলছেন যে 100 বিঘা জমিটাকে যদি ডিভাইড না করা হতো, একজন জমির মালিক হতো আর বাকিরা অবশ্যই সে রোজগার করে, সে তো কষ্ট করে 100 বিঘা জমি। শুনেছি আপনার প্রশ্নটা। প্রথম কথা হচ্ছে 100 বিঘা, 150 বিঘা, 200 বিঘা জমির যারা মালিক ছিল তারা কষ্ট করে মালিক হয়নি, তাহলে আপনি ইতিহাসকে বিকৃত করছেন। তারা মালিক হয়েছিল, জমিদার জোরদাররা কখনো পরিশ্রম করে জমির মালিক হয়নি, তারা অন্য লোকের জমি পকেটে ভরে জমির মালিক হয়েছিল। আমরা বলেছিলাম বাস্তুকুকুর বাসা ভাঙবো, দখল করা জমি, বেনাম জমি, আর কি বলছেন বাড়ির কুকুর বেলার নামে জমি রেখে দেওয়া হতো, দেবত্ব সম্পত্তি করে জমি রেখে দেওয়া হতো। ওগুলো পরিশ্রম করে মালিক হওয়া জমি। গরিব কৃষক সে যে 10 টাকা, সেই সময় আমি বলছি 50-60-এর দশকে 10 টাকা, তখন 10 টাকা কম ছিল না হয়তো এখনকার তুলনায়, 10 টাকা ধার নিয়েছে, 10 টাকা ধারের বিনিময়ে তার 2 বিঘা জমিকে নিজের নামে করে নিয়েছে, তারপর 10 টাকার পাশে দুটো শূন্য বসিয়ে টাকা 1000 টাকা থেকে বলছে তো জমিটা আমার হয়ে গেল, এই করে জমির মালিক হয়েছে। সেই জমি আমরা ডিস্ট্রিবিউট করবো না। আরেকটা বলছেন ল্যান্ড লুজারের কথা, যেরকম এখানে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে 100 বিঘা জমি, আপনি আপনার লজিকটা কি তাহলে, যে 100 বিঘা জমির যদি একজন মালিক হতো, ধরুন একটা জমিদারি প্রথা, আপনি কি জমিদারি প্রথাকে ডিফেন্ড করছেন? না, ডিপেন্ড না, জমিদারি প্রথাকে বাংলার একটা ঐতিহ্য ছিল, যে বাংলার জমিদার মানে সেই ঐতিহ্যটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সতীদাহ প্রথাও একসময় বাংলার ঐতিহ্য ছিল। আপনি কোনদিন বলবেন যে সতীদাহ প্রথার সাথে জমিদারি প্রথার কোনো আপনার সম্পর্ক না থাকতে পারে? আমি মনে করি যে দুটোই সতীদাহ প্রথাটা একটা অন্য লেভেলে, সেটা আপনার কাছে লেভেল আলাদা হতে পারে। কৃষকদের ক্ষেত্রে আমার মনে হয় দুটোই এক্সপ্লয়টেশন। ওটা হচ্ছে গরিব কৃষকের এক্সপ্লয়টেশন, এটা হচ্ছে মহিলার এক্সপ্লয়টেশন। ওই শুনুন, গতকালের অপরাধকে আজকের দিনে ট্রেডিশন বলে চালানো যাবে না, বাংলা কথা বুঝে নিন। ওইটা চালাবো না বলেই আমরা কমিউনিস্ট হয়েছি। অনেক মানুষ, আপনি বলছেন না, অনেক মানুষ মনে করেন যে সতীদাহ প্রথা ভারতবর্ষের ঐতিহ্য ছিল। আপনি কি বলছেন? কঙ্গনা রানাওয়াত কদিন আগে বলেছে, পায়েল ভাদকি বলিউডের ফিল্ম স্টার কদিন আগে বলেছে, রাজা রাম। না, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। আপনি যেমন এতক্ষণ আমাকে মমতা ব্যানার্জি রেফারেন্স দিচ্ছিলেন, তেমন আমি আপনাকে এবার পায়েল ভাদকি রেফারেন্স দিচ্ছি। আমি বলছি এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে আমরা আছি। কারুর কাছে মনে হতে পারে, শুনুন, যে কোনো এক্সপ্লয়টেশনের না একটা বেনিফিশিয়ারি ক্লাসও থাকে। সবসময় যে এক্সপ্লয়টেশনের ফলে এক্সপ্লয়েড ক্লাস থাকে তা নয়। যে কোনো বাসে যখন পকেটমারি হয় তখন যেমন একটা লোকের পকেট খালি হয়, তেমন আমার পকেটটা ভরেও যায়, এটাও ঘটনা। যে কোনো এক্সপ্লয়টেশনেরই একটা বেনিফিশিয়ারি অংশ থাকে। বেনিফিশিয়ারি অংশের কাছে সবসময় সব এক্সপ্লয়টেশন ঐতিহ্য মনে হয়, কিন্তু সেই ঐতিহ্যকে সম্মান করবো বলে আমরা কমিউনিস্ট হইনি। এক্সপ্লয়টেশনকে ভাঙবো, এক্সপ্লয়টেশনের চেনকে ভাঙবো, এক্সপ্লয়েটেড মানুষের অধিকার তার হাতে ফিরিয়ে দেবো বলেই আমরা কমিউনিস্ট হয়েছি। যে জমিদারের জমিকে নিয়ে আমরা ভাগচাষীদের কাছে জমি বন্টন করেছি, সেই ভাগচাষীদের জন্যই আমরা রাজনীতি করি, জমিদারের জন্য রাজনীতি করিনি। জমিদারের জন্য রাজনীতি করে আরও পার্টি আছে, তাদের কাছে গিয়ে তারা বিচার চাক জমিদারেরা।
ঠিক আছে, যাই হোক শতবাবু অশেষ অশেষ ধন্যবাদ, আপনার সাথে Thanks. খোলামেলা আলোচনা এখানে আমি শেষ করি, যেহেতু যৎ সমানো সময় রয়েছে, ঘড়িতে প্রায় 12টা বাজে। আমাদের এই ভোটের বাকযুদ্ধ আমরা প্রতিনিয়ত নতুন নতুন নেতা মন্ত্রীদের সাথে আমরা আলোচনা করব এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক তথা রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে আলোচনা করে আমরা খোলাখুলি যে ভোটের প্রাককালে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তথা বাংলার পরিস্থিতি এবং কার দখলে যায় বাংলা সেদিকে নজর রাখতে চোখ রাখুন ডিজিটাল বাংলায়। প্রতিদিন ঠিক রাত 8টায় ভোটের বাকযুদ্ধে। নমস্কার, আমি সুরঞ্জিত, ধন্যবাদ। আবার ওখান থেকে ফোন করে 2021 কার দখলে বাংলা? চলছে দল ভাঙনের খেলা, সাথে শক্তি প্রদর্শন, শাসক দলের পুনরায় সরকার গঠনের লড়াই, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কখনো বা ব্যক্তিগত আক্রমণ, কখনো বা রাজনৈতিক চরিতার্থ করার স্বার্থ। বিধানসভার প্রাককালে চলছে বাংলা, কখনো বিদ্রোহ, কখনো বা আঘাত, কখনো বা বিরোধী দলের মুখে হাসি, শাসক দলের মুখ ভার। আজকে যিনি শাসক দলে, কালকে তিনি বিরোধী দলে। তবে কে হাসবে শেষ হাসি? কার দখলে বাংলা? বিরোধী শাসক দলের রাজনৈতিক ডামাডোল। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল বাংলার বিশেষ প্রতিবেদন ভোটের বাকযুদ্ধ।